আমির হামজার উপর হামলাকারীদের গ্রেপ্তারে জামায়াতের আলটিমেটাম। জমির বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত 15। জানাবো ফখরুলের পদত্যাগ, বিএনপি ও সরকারের একাধিক পরিবর্তনের আভাস, ঠাকুরগাঁও একে হাল ধরবেন কে, এবং সর্বশেষ জানাবো অসুস্থ সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বা অবসহায় চলাফেরা সীমিত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আমির হামজার উপর হামলাকারীদের গ্রেপ্তারে জামায়াতের আলটিমেটাম। কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে জামায়াত ইসলামী। একই সঙ্গে হামলার মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সংগঠনটি। রোববার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার মোল্লা তেঘরিয়ার জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানান মুফতি আমির হামজা। এ সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আমির হামজা বলেন, আমার গাড়ির সামনে পেছনে পুলিশের গাড়ি ছিল, দুই গাড়িতে ১৫ থেকে ১৬ জন পুলিশ ছিল। এত কিছুর পরেও যদি একজন সংসদ সদস্যের উপর হামলা হয় তাহলে সাধারণ জনগণ কোথায় আছে টের পাচ্ছেন? এ জেলায় প্রশাসনে যে যার দায়িত্বে আছেন তারা সবাই ব্যর্থ, এদের দিয়ে নিরাপত্তা পাওয়ার কোনো অবস্থা নেই। কয়েকদিন আগে আমার মেয়ের গলার চেইন ছিনতাই হয়েছে। যে দেশে এমপি ও এমপির মেয়ে নিরাপদ না, তারা পথে ঘাটে হামলার শিকার হয়, তাদের জিনিসপত্র ছিনতাই হয়, সেখানে সাধারণ মানুষ এ জেলায় কেমন আছেন? তিনি সর্বস্তরে জনগণকে ধৈর্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানান। তবে এই আহ্বানকে দুর্বলতা হিসেবে না দেখার জন্য সতর্ক করে আমির হামজা বলেন, প্রশাসন দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে কুষ্টিয়ার শান্তিকামী জনগণ রাজপথে কঠোর জবাব দেবে। সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক বলেন, হামলাটি ছিল পূর্ব পরিকল্পিত। এই হামলায় গণ অধিকার পরিষদের সঙ্গে একটি নির্দিষ্ট দলের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন। ভিডিও ফুটেজে তাদের স্পষ্ট দেখা গেছে। লিখিত বক্তব্যে আমির হামজা বলেন, গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা আমার গাড়িবহরে এক বর্বর ও অতর্কিত হামলা চালায়। আমি স্পষ্টভাবে চাই, এই হামলা কোনো আকস্মিক ঘটনা বা সাধারণ অপ্রীতিকর পরিস্থিতি ছিল না। এটি গণ অধিকার পরিষদের সন্ত্রাসীদের পূর্ব পরিকল্পিত হামলা। শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি আরো বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি জনগণের নিরাপত্তার জন্য কাজ করছেন, কিন্তু যারা রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এবং প্রকাশ্যে একজন সংসদ সদস্যের উপর পরিকল্পিত হামলা চালানোর সাহস দেখায়, তারা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু। হামলার ঘটনায় ৩ দফা দাবি তুলে ধরেন সংসদ সদস্য। দাবিগুলোর মধ্যে রয়েছে, হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে হামলার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া এবং স্থানীয় পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আমির হামজা। তিনি বলেন, আমার গাড়ির সামনে সদর ওসির গাড়ি এবং পেছনে সেকেন্ড ওসির গাড়ি ছিল। এরপরও আমার গাড়ি ও আমার উপর হামলা চালানো হয়েছে। সেখানে পুলিশ সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একজন সংসদ সদস্য, আমারই যদি নিরাপত্তা না থাকে তাহলে আপনারা কি অবস্থায় আছেন এটা তো বুঝতেই পারছি। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড়ে কুষ্টিয়া ৩ আসনের এমপি আমির হামজার গাড়িতে হামলা চালায় গণ অধিকার পরিষদের ব্যানারে কয়েকশো মানুষ। এ ঘটনার জের ধরে জামায়াত গণ অধিকার পরিষদের কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলা চালানো হয় গণ অধিকার পরিষদের অফিস এবং ওই সংগঠনের জেলা কার্যালয়। এতে উভয় পক্ষে অন্তত ১৫ নেতাকর্মী আহত হন। জমির বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫। হবিগঞ্জের লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার সকাল ৯:৩০টার দিকে উপজেলার তেঘরিয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দেঘরিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সুমন মিয়া ও একই গ্রামের রফিক মিয়ার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘন্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফখরুলের পদত্যাগ, বিএনপি ও সরকারের একাধিক পরিবর্তনের আভাস, ঠাকুরগাঁও একে হাল ধরবেন কে?
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি ও সরকার দুই জায়গাতেই বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। মহাসচিবের পদ থেকে ফখরুলের পদত্যাগে যেমন বিএনপির শীর্ষ নেতৃত্বের নতুন সমীকরণ তৈরি হয়েছে, তেমনি তার ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আসছে নতুন মুখ। এমন আলোচনা জোরালো হয়েছে আরও কিছু মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে। এরই মধ্যে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও ফরহাদ হালিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে শূন্য মহাসচিব পদে কে আসছেন, 6 মাস পূর্তিতে মন্ত্রিসভায় কতটা রদবদল হচ্ছে এবং ফখরুলের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও 1 আসন শেষ পর্যন্ত কে বিএনপির হাল ধরছেন, এসব প্রশ্ন এখন দল ও রাজনীতির অন্দরমহলের সবচেয়ে বেশি আলোচনায়। রাষ্ট্রপতি পদে ফখরুলের শপথের পরপরই এসব পরিবর্তনের প্রক্রিয়া আরও দৃশ্যমান হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। বিশেষ করে মহাসচিব পদের নতুন নেতৃত্ব নির্বাচন, মন্ত্রিসভায় দায়িত্ব পুনর্বন্টন এবং ঠাকুরগাঁও 1 আসনের সম্ভাব্য উপনির্বাচনকে ঘিরে বিএনপির ভিতরে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে। স্থানীয়ভাবে ফখরুলের উত্তরসূরি হিসেবে তার ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এবং বড় মেয়ে মির্জা শামারুহর নাম আলোচনায় এলেও এ বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। ফলে রাষ্ট্রপতি ভবনে ফখরুলের যাত্রার সঙ্গে সঙ্গে বিএনপির রাজনীতিতে যে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, তার সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হতে যাচ্ছে ঠাকুরগাঁও 1 আসন। স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া রুহুল কবির রিজভী দীর্ঘদিন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা। সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় চিকিৎসক ফরহাদ হালিম জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। ছাত্রদলের সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক পিপি আমানুল্লাহ আমান বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। নতুন 4 সদস্যকে নিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে 16 জনে। তারা হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়সা চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও AZM জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও ফরহাদ হালিম। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিবের পদসহ দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। স্থায়ী কমিটির প্রবীণ সদস্য রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়। অসুস্থতার কারণে বহু বছর ধরে তাকে দলের সভা ও কর্মসূচিতে দেখা যায় না। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মহাসচিব স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত বলে গণ্য হন। তাদের সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য সংখ্যা 19 জন। চেয়ারম্যান স্বয়ং এই কমিটির প্রধান থাকবেন। মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হওয়ায় তার দায়িত্ব থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সময়ে সরকারের 6 মাস পূর্ণ হওয়ায় মন্ত্রিসভার কাজ পর্যালোচনা করে দায়িত্ব পুনর্গঠনের বিষয়টিও আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতির শপথের আগে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের সম্ভাবনা কম, তবে কয়েকজন নতুন মুখকে যুক্ত করে সীমিত পরিবর্তন আনা হতে পারে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন মুখ আনার আলোচনা রয়েছে। এক্ষেত্রে মির্জা ফখরুলের স্থলাভিষিক্ত হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরীর নাম আলোচনায় রয়েছে, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অসুস্থ সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, পা অবসহায়, চলাফেরা সীমিত। অসুস্থতার কারণে নিকট ভবিষ্যতে বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন না বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে তার হাঁটা চলায়ও বেশ সমস্যা হচ্ছে। একটি গণমাধ্যমকে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, এখন আমার হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। পা অবশ হয়ে যাওয়ার কারণে সীমিত পরিসরে চলাফেরা করতে পারি। এজন্য আপাতত বাইরে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করছি না। নিজেকেও অনেক অসুস্থ দাবি করে সাবেক রাষ্ট্রপতি জানান, তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। শারীরিক সমস্যা দেখা দিলে গুলশানের বাসায় নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা নিচ্ছেন। পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হলে তাকে CMHC যেতে হচ্ছে। বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় আসার পর এখনো পর্যন্ত একবার CMHC গিয়ে চিকিৎসা নিয়েছেন তিনি। বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বিষয়টি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের উপর নির্ভর করছে। চিকিৎসকেরা প্রয়োজন মনে করলে পরবর্তী সময়ে বিদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।